কচি ভাই, কচি ভাই, আপনি যদি অভিনেতা না হতেন তাহলে আসলে কি হতেন? আসলে অভিনেতা শব্দটির সঙ্গে আমার যোগাযোগ আছে যদিও, কিন্তু অভিনেতা শুধু বললে আমি যোগাযোগটা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি আসলে বেসিক্যালি লিখতে চেয়েছি, নির্মাণ করতে চেয়েছি, এই দুটি আমার প্রধান কাজ আর কি। তার মানে আপনি লেখক হতে চেয়েছিলেন, নাট্যকার হতে চেয়েছিলেন, তাই তো? একদম। আচ্ছা, এবং আপনি নির্মাতা হতে চেয়েছিলেন, আপনি হয়েছেনও, তাহলে আপনি অভিনেতা হয়ে গেলেন কি করে? ব্যাপারটা হচ্ছে যে আসলে সত্য ঘটনা রাজু, এই নির্মাতা বা লেখা এটা কিন্তু আসলে নেপথ্যের এত বেশি পিছনের যে ওটা দেখা যায় না, ওটা ভিতরে থাকে, অনেক ভিতরে গভীরে। এখন ব্যাপার হচ্ছে কি যে একটু সামনে আসতে গেলে পারে তখন কি লাগে, আসলে অভিনয় ছাড়া তার সামনে আসা যায় না। বলা যায় একটা লোভ থেকে, একদম লোভ থেকে অভিনয়ের মধ্যে। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনার অভিনয় করার প্রতি একটা লোভ ছিল, নিজেকে, নিজের চেহারাটা দেখানোর ইচ্ছে আপনার ছিল? একেবারে ভয়ঙ্কর। এত সরল স্বীকারোক্তি কচি ভাই, দারুণ লাগলো। এটা অনেকেই বলে না, অনেকেই বলে যে না আমাকে জোর করে করিয়েছে, এটা না ওইটা। কিন্তু আপনাকে তো আমি আসলে দীর্ঘ বছর থেকে চিনি, তখন আপনাকে আসলে মানুষ চেনে না। আমি যখন আপনাকে চিনতাম তখন আপনি থিয়েটার করতেন, সেই নড়াইলে চিত্রা থিয়েটার, এবং আমি থাকতাম খুলনায়। সেখান থেকে আমরা একটা ফেস্টিভ্যাল করেছিলাম 2000 সালে। তখন থেকে আপনার সাথে আমার পরিচয়। আপনার সাথে পরিচয় কিন্তু থিয়েটার নিয়েই, এবং আপনার সাথে আমি মাঝে রাজশাহীতে ছিলাম এবং সেখানে দেখেছি যে সবাই আপনাকে চেনে, বিশেষ করে থিয়েটারের লোকজন। এই থিয়েটারের প্রতি আপনার যে ভালোবাসা ছিল নিশ্চয়ই এখনো আছে, সেটা একটু বলেন। চমৎকার প্রশ্ন রাজু। আসলে স্মৃতিকাতর হয়ে গেলাম। রাজুর সঙ্গে আমার পরিচয়ের সূত্র, ঘটনার সূত্র আজিজ মার্কেট যেখানে, সেইখানে আমরা দুজন থিয়েটারের কর্মী, এটাই ছিল আমাদের মূল বেসিক পরিচয়। এবং থিয়েটারে বলতে গেলে বিরাট ইতিহাসের কথা বলতে হবে। আমরা আসলে কোথায় থিয়েটারটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে আমার যেখানে বেড়ে ওঠা আমার জায়গা কুষ্টিয়া শহর। মানে আপনার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া? কুষ্টিয়া শহর। ওখানে আপনি শুরু করেছিলেন থিয়েটার? একদম ওখান থেকে স্টার্ট বা শুরু। ওখানে কোন কোন দল ছিল? আমার নিজের প্রতিষ্ঠিত দল অনন্য 79 নাট্য। এবং পর্যায়ক্রমিক আমি তো থিয়েটারটা যখন কুষ্টিয়ায় শুরু করি এবং গ্রুপ থিয়েটার কনসেপ্টটা নিয়ে, এবং বাংলাদেশে গ্রুপ থিয়েটার ফেডারেশনের মেম্বারশিপ নিলাম, এবং আমরা অল্প বয়সে তখন আমরা গ্রুপ থিয়েটার মেম্বারশিপ নিলাম, চট্টগ্রামের সম্মেলনে গেলাম। বলতে পারা যায় তখন একটা সম্মেলন মানেই তো সারা বাংলাদেশের নাট্যকর্মীদের সঙ্গে একটি যোগসূত্র তৈরি হলো। রাজু, সেই সময় থিয়েটার আসলে শুধুমাত্র থিয়েটার, এই যে কিছুক্ষণ আগে যে কথাটা হচ্ছিল যে কি পাবো, অর্থনৈতিক সামাজিক ক্ষমতা, এইগুলোর বাইরে মানে আমরা বাইরে ছিলাম। এবং মানে আপনার কথাই হচ্ছে বাইরে তো ছিলেনই, বরং আরো কি পাবো না কি দেব হিসাবটা ছিল, তাই যে কতটুকু দেব, কিভাবে দেয়া যায়, তাই না? আসলে আমরা কমিটমেন্ট, মানে আমি যে জন্মগ্রহণ করেছি আমার একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতাটা কি? সমাজের উপরে দায়বদ্ধ, দেশের উপরে দায়বদ্ধতা। সেটা থিয়েটার এসে বুঝতে পারছিলাম যে আরো ভালোভাবে এটা রিয়েলাইজেশন করা যায় বা বুঝতে পারা যায়। আচ্ছা, এরপর তো আপনি গেলেন আপনার চিত্রা থিয়েটার নড়াইলে, সুলতানের মানে সুলতানের দেশ বলবো না, সুলতানের জায়গা বা সুলতান যেখানে বেড়ে উঠেছে, সুলতানের কর্ম যেখানে বিস্তৃত হয়েছে, সেই নড়াইলে। চমৎকার যোগসূত্র বলা যায়। এইটা একটু বলেন। লালন সাইজি এবং সুলতানের আরেকটা নাম কিন্তু লাল মিয়া, এবং উনি কিন্তু বাউল সাধক। তো সুলতান বাউল সাধক, লালন সাইজি তো বাউলের সম্রাট। তো এই যে আমি কুষ্টিয়া থেকে নড়াইলে যখন গেলাম এবং সুলতানের সহচর্য পেলাম, মানে ওখানে গেলে একটা অন্যরকম একটা অবস্থা। সুলতানের সহচর্য পেলাম বলতে মানে কি সেটা একটু সরাসরি তাকে দেখলাম। এবং এই যে দেখার আগে কিন্তু একটা হিস্ট্রি আছে। তাকে আমাকে চিনিয়েছিল কবি কর্নেল। কর্নেল কিন্তু ইয়ে না, সেনাবাহিনীর না, কবির নাম কর্নেল। উনি আমাকে বলেছিলেন যদি কখনো সুযোগ হয় নড়াইলের এস এম সুলতানের সঙ্গে তোমার একটা পরিচয় হওয়া দরকার। আপনি কি এস এম সুলতানের সঙ্গে মিশেছেন তখন? হ্যাঁ, সান্নিধ্য পেলেন? সান্নিধ্য পেলাম, তার সাথে কথা বললাম, কিন্তু উনি কিন্তু টের পান নাই যে আমি আসলে ওনার প্রতি কি পরিমাণ আকৃষ্ট। আমি কিন্তু ওনার প্রতি, ওনার কাজের প্রতি, ওনার ছবি আঁকার প্রতি, ওনার সামগ্রিক জীবনবোধের প্রতি যে আমি দুর্বল, এটা কিন্তু ওনাকে বুঝতে দেন। আপনি বুঝতে দেন, আপনি তাকে অবজার্ভ করছেন আর কি। হ্যাঁ, অবজার্ভ না, এটা না অনেকে আসলে জানি না আমরা, যে আপনি যে এস এম সুলতানের সান্নিধ্যে গেছেন, এটা একটা সাংঘাতিক ব্যাপার, এটা কিন্তু আমরা জানিই না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, যেমন আমার নিজের একটু আগ্রহ আছে এস এম সুলতান সম্পর্কে। কেউ কেউ বলেন যে এস এম সুলতান ছিলেন সুফিবাদী মানুষ, আসলে কি ছিলেন কিছুটা সুফিবাদী? আসলে বলতে গেলে মানবিক সব দিককার যে গুণ, এবং একটি মানুষ যে নিজে লালনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য
লাল বাউল, মানে নিঃসন্দেহে তিনিও সুফিবাদী মানুষ। লাল বাউল নিজে কিন্তু বাউল, বাউল মানে তো সুফি, বাউল মানে তো তত্ত্বগত ভাবে আমি মনে করি গণমানুষের সঙ্গে একেবারে যেগুলো প্রান্তিক জনের মানুষের সঙ্গে, বিশেষ কৃষক কুলের সঙ্গে তার যে সম্পর্ক ছবি দিয়েই তো প্রমাণ করে দিয়েছে। আচ্ছা, তারপরে আপনি নড়াইলে গিয়ে চিত্রা থিয়েটার আপনি তৈরি করলেন। তাহলে চিত্রা থিয়েটার তৈরি যে করলেন, সেখানে আপনার যে ভাবনা কাজ করেছিল বা আপনার যে ফিলোসফি কাজ করেছিল, তার পিছনে এস এম সুলতানের একটা বিরাট ভূমিকা ছিল, অবদান। মানে আমি কুষ্টিয়াতে যে নাটকের দল অনন্যা উনাসী নাটক দল, ওটা কিন্তু আমি তৈরি করেছি, আমার নিজের সৃষ্টি। ওখানে যে যে ব্যর্থতাগুলো হয়েছিল থিয়েটার করার মধ্যে দিয়ে, সেই ব্যর্থতা যাতে না থাকে, নতুন করে আর একটা থিয়েটারের দল নড়ালে যেটা করলাম চিত্রা থিয়েটার, এটার ফিলোসফি যেটা রাজু বলছে, ফিলোসফি ছাড়া তো একটি থিয়েটার চিন্তাই করা যায় না, এগোবে না। তাই একটা ভীষণভাবে ফিলোসফির প্রতি যুক্ত করে, ফিলোসফিকে গুরুত্ব দিয়ে, অনেক ম্যাচুর, কুষ্টিয়াতে আমি অনেক ইনম্যাচুর ছিলাম, স্কুল গোয়িং, মানে সেখান থেকে যে ভুলগুলো বা যা যা করা দরকার সেটা এসে আপনি চিত্রা থিয়েটারে অ্যাপ্লাই করলাম, এবং এখানে যে অ্যাপ্লিকেশন করলাম সেটা আমার কর্মীরা বুঝতে পারলো আমি কি চাচ্ছি। দ্যাটস মিন আপনি আস্তে আস্তে ম্যাচুরিটির দিকে আপনি এগোলেন। আপনি কচি খন্দকার আপনার জীবনে এস এম সুলতান এবং চিত্রা থিয়েটার, কুষ্টিয়ার অনন্যা থিয়েটার, এগুলো একেবারে একাকার আপনার জীবনের সঙ্গে, তাই তো? আমি মনে করি যে, এবং আমি আর একটা জিনিস জানি যে আপনার একটা ভাবনা, আপনি একজন রাজনৈতিক সচেতন মানুষ, এই যে মানুষের কষ্টে আপনি কষ্ট পান, আসলে কি চান, দেশের মানুষ কেমন থাকুক, আপনার ভাবনাটা কি? আসলে আমাদের সেই মুক্তিযুদ্ধের কথা কিন্তু বলতেই হয়। আমি ওই জায়গাটায় যেতে চাচ্ছি, যে মুক্তিযুদ্ধ ৭১ আমাদের ব্যক্তিগত জীবনেই বলি আর জাতীয় জীবনেই বলি, এত বড় ঘটনা, এত বড় বিষয়, এত বড় গৌরব উজ্জ্বল একটি ঘটনা আর ইতিহাসে নাই। এবং জাতি এত পরিমাণ সাফারিং, এত রক্ত, এত ইজ্জত, এত হত্যাযজ্ঞ, এত গণ নিষ্ঠুর হত্যাযজ্ঞ বিরল, পৃথিবীতে আর নাই। তাহলে এই সবের মধ্যে দিয়ে ৭১-এর বিজয়, তাহলে এই বিজয় কেন এত রক্তদান? একটি শোষণ মুক্ত, নির্যাতন মুক্ত, দুর্নীতি মুক্ত এটি চমৎকার বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেটাই তো মূল লক্ষ্য। এটা এখন থেকে প্রায় 50 বছর হয়ে গেছে। আপনি যেগুলো বললেন যে এত ত্যাগ তিতিক্ষা দিয়ে যে আমরা মানে এত বড় ঘটনা আমাদের জীবনে আর নেই, তাহলে আমাদের তো সবচেয়ে বড় সম্বল এবং সবচেয়ে বড় সম্পদ মুক্তিযুদ্ধ ৭১। তাহলে আপনি যে আকাঙ্ক্ষার কথা বললেন, সেই আকাঙ্ক্ষার কাছাকাছি কি 50 বছরে আমরা পৌঁছতে পেরেছি? না, আমরা পারিনি, কারণ আমরা ৭১টাকেই তো রিয়েলাইজেশন করছি না। আমরা রাজনৈতিকভাবে হয়তো বলছি ৭১-এর আমরা চেতনার দল বা আমরা রাজনৈতিকভাবে ক্ষমতায় আছি এরকম বলছি, কিন্তু যদি এটা বলেই থাকি, তাহলে একটি রাজনৈতিক শক্তি তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারে না, আরেকজনের কিছুই নাই। এই যে বৈষম্য, এই যে আমাদের শিক্ষা ব্যবস্থাপনা, এই যে চতুর্দিকে যখন তাকাই, তখন আমার মনে হয় মুক্তিযুদ্ধের চিন্তার সঙ্গে আমাদের দেশের জনগণকে আমরা ঠিক যুক্ত করতে পারিনি। মানে আমরা পারিনি, অথবা যে রাজনৈতিক দলগুলোর যারা চেতনার কথা বলছে তারা পারেনি। নিশ্চয়ই দায়িত্ব তাদের। এবং আজকের যে জেনারেশন, আমাদের পরের জেনারেশন, মনে করেন যে আপনার বা আমাদের পরের যে জেনারেশন, তাদের ভেতরে এই যে আপনি যে আকাঙ্ক্ষার কথা বললেন যুদ্ধ নিয়ে, ৭১ নিয়ে, সেই আকাঙ্ক্ষা কি তাদের মধ্যেও কি আমরা দিতে পেরেছি? বা সেই যে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ দরকার, সেটার জন্য যে চর্চাটা দরকার, যে জায়গাগুলো তৈরি করা দরকার, সেই জায়গাগুলোতে আমরা তো হাত দিতেও পারিনি। চমৎকার রাজু, আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশ এটা একটা অসাধারণ একটি যুদ্ধ। ৭১-এর এইরকম একটি বাংলাদেশ যেখানে ধর্মভিত্তিক যুদ্ধ হয়নি, একটি নির্যাতন মুক্ত, শোষণ মুক্ত চমৎকার বাংলাদেশের জন্য আজকের প্রজন্ম, আগামী দিনের প্রজন্ম, আমরা যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা তাদেরকে ক্লিয়ার করতে না পারি এবং একটি অন্যায় যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মতো দুর্ভাগা এবং থাকবে না, নেই অথবা থাকবেও না। কচি ভাই, আমি আপনার সাথে খুবই একমত, কিন্তু আসলে আমরা এত বছরেও সেই চেতনার পরের প্রজন্মের ভিতরে আমরা ঢোকাতে পারছি না, বা যেভাবে ঢোকানো হচ্ছে সেটাও অনেকটা আমার কাছে মনে হয় মাঝে মাঝে একতরফা হয়ে যাচ্ছে। মানে সেই জায়গাটায় আপনি একজন লেখক হিসেবে, একজন নির্মাতা হিসেবে, সেটা বাদ দিলাম, কারণ টেলিভিশন মিডিয়া আপনি নিয়মিত অভিনেতা, আপনাকে সবাই চেনে, সেটা ঠিক আছে,
কিন্তু আপনি যে একটু আগে যে দায়বদ্ধতার কথা বলছিলেন, আপনার যে আপনি SM সুলতানের কথা বলছিলেন, আপনার নিজের ফিলোসফির কথা বলছিলেন, সেই জায়গা থেকে আপনার মতন বা আপনার মতামতের কাছাকাছি মানুষগুলো, রাজনৈতিক সচেতন মূলক যে যারা রাজনৈতিকভাবে সচেতন, তাদের কি করার আছে? আসলে সবচেয়ে মনে করে রাখতে হবে, কোনো কিছু পরিবর্তন কিন্তু কোনো ব্যক্তি করতে পারে না, সমাজও পারে না। যে রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হয়, রাজনীতির বাইরে কি সমাজ, দেশ, জাতি যাই বলি না কেন পরিবর্তন সূচিত হয় না। তা আমি বিশ্বাস করি কি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটা দেশ, এদেশের মানুষ আর যাই করুক তারা সচেতন হবেই, তারা একদিন বুঝতে উপলব্ধি করবেই, এবং একটি রাজনৈতিক শক্তি মনে করি যদি ব্যর্থ হয় তাহলে একটা নতুন রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক শক্তি উত্থান ঘটবে, এটাই বাস্তবতা। মানে আপনার এই কথাটা আমার কাছে দারুণ লাগলো। আমরা পৃথিবীর ইতিহাসে এরকম দেখেছি যে যে একটি রাজনৈতিক দল যদি ব্যর্থ হয়, যার প্রতি মানুষের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, তারা যখন ব্যর্থ হয় তখন মানুষের ভেতর থেকে আরেকটি রাজনৈতিক দল বেরিয়ে আসে। এটা সময়ের দাবি। দারুণ দারুণ। কিন্তু এটা অবশ্যই গণবিচ্ছিন্ন না, অবশ্যই এটি গণনায়কের মতন, একেবারে বঙ্গবন্ধু শেখ মুজিবের মতন ওরকম একটা নেতা নিশ্চয়ই আবার আসবে, এবং আমরাও আশা করি যে আরেকজন বঙ্গবন্ধু এরকম একটি বিশালিত্ব দিয়ে আবার দেশের মানুষকে নেতৃত্ব দেবে। মানে আমরাও মনে করি, অনেকে বলেও যে আমাদের আরেকটি বঙ্গবন্ধু দরকার। নিশ্চয়ই। খুঁজি ভাই, এবার একটু অন্য বিষয়ে কথা বলি, আমরা শেষ করব। সেটা হচ্ছে যে এখন যে টেলিভিশন নাটক চলছে, ইউটিউব চলছে, এখানে নানান রকমের ভাষার ব্যবহার বলতে আমি বোঝাচ্ছি যে একটা তো আছে আঞ্চলিক ভাষা, সেটি আমাদের প্রাণের ভাষা, বিভিন্ন অঞ্চলের লোকজন বিভিন্ন অঞ্চলের ভাষা কথা বলবে, কিন্তু এই যে ভাষা বিকৃতি বা অনেকে বলছে এইটাই রিয়েলিটি, অনেকটা খিস্তি খেউড়ি বা কেমন যেন একটা, আমি বোধহয় বোঝাতে পেরেছি। এই যে টেলিভিশন এখন ভরে গেছে এবং এই নাটকগুলো অনেক বেশি পপুলার হয়েছে, এই বিষয়ে কিছু একটু বলে আপনি শেষ করেন। আসলে বেসিক্যালি আমি যত মনে করি যে যারা আঞ্চলিকতার নামে অতি আঞ্চলিকতা করছে, যারা আঞ্চলিকতার নামে আরেক ধরনের একটা কৌতুক করে কমেডি করে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা চালাচ্ছে, এটাও একটা অসুস্থতা, অবশ্যই অসুস্থতা, এবং এই অসুস্থতা প্রমিত ভাষার পরেও চলছে, এটা একটা অসুস্থতা। বাংলার একটা নিজস্বতা আছে, হ্যাঁ, সেটা কিন্তু যারা গ্রহণ করার করবেই, এবং সুস্থ সুন্দর চিন্তাকেই মানুষ গ্রহণ করবে। অসুস্থ সবসময় বর্জনীয় এবং বর্জন করতেই থাকবে, কিন্তু কিছু অসুস্থ মানুষ থাকবে, তারা এই অসুস্থতা বারবার প্রয়োগ করতে থাকবে, কিন্তু লাভ নেই, কারণ শেষমেশ সুস্থতার জয় হবে, সত্যের জয় হবে, দেরি হলেও হবে, নিশ্চয়ই হবে। কচি ভাই, আপনার সাথে আসলে যে বিষয়গুলো নিয়ে আলাপ করা দরকার সেটা অনেক, মানে আপনি অনেক জানেন, এই কারণে আমার মনে হয় যে আপনি যদি আরো একদিন দুদিন সময় দেন তাহলে আরো কিছু ভিডিও করে আমি এই যে চ্যানেলটা মালাগাথা এখানে দিতে চাই। মানে আমার মনে হয় যেটা যে আপনাকে দরকার, বা আপনার এই কথাগুলো মানুষের শোনানো, মানুষের কাছে পৌঁছানো দরকার। সেই কারণে আপনার কাছে আমার অনুরোধ যে আপনি আরো 1-2 বার আসেন, বা একাধিকবার আসেন, বা ধারাবাহিকভাবে একটু কথা আমরা যদি বলি, আমার মনে হয় যে কিছুটা হলেও মানুষের কানে পৌঁছবে বা কিছু লোকের উপকার হবে। রাজু চমৎকার, যে রাজু নিজেই একজন বলা যায় থিয়েটারের কর্মী বলেই তার পক্ষে এতটা সমাজকে বিচার বিশ্লেষণ দেখা দৃষ্টিভঙ্গি থাকে, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে রাজু যেভাবে আমার সঙ্গে আজকে ইন্টারাকশন করলো, ইন্টারভিউটা করলো, এটা সবাই পারে না, সবাই করতেও পারবে না। কারণ প্রসঙ্গটাই ছিল আজকে আমাদের রাজনৈতিক ফিলোসফি, এবং বলা যায় আমাদের ভিতরের কথা, যা আমি এ যাবৎকাল অজস্র সাক্ষাৎকার আমি দিয়েছি, কিন্তু এই জাতীয় সরাসরি ফিলোসফিক্যাল চিন্তার চেতনার কথা বই প্রকাশ ঘটাতে পারেনি। আর আপনি যদি আরেকদিন সময় দেন তাহলে একদিন আমরা শুধুমাত্র আপনার চিত্রা থিয়েটার এবং আপনার নড়াইল এবং SM সুলতান, বিশেষ করে SM সুলতানকে নিয়ে আমার মনে হয় যে অনেক কিছু বলার আছে, মানুষের কাছে জানানোর আছে। SM সুলতানকে নিয়ে আমরা শুধু একটা এপিসোড করতে পারি কিনা? খুব ভালো প্রস্তাবটাই। আমি কারণ সুলতানের যে মঞ্চ নড়াইলে, ওই মঞ্চের সঙ্গে যেহেতু আমার সরাসরি যোগাযোগ, সুলতান যে মেলা এবং ওখানে যে ইভেন্টগুলো যা যা দেখানো হয় তার সঙ্গে আমার যেহেতু সরাসরি যোগাযোগ ছিল, এই মেলা এবং সুলতান মঞ্চ করতে যেয়ে এবং সুলতানের সান্নিধ্যে চেয়ে সুলতানকে আমরা কিভাবে দেখি, সুলতান এই আন্তর্জাতিক মানুষটি কি করে আমাদেরকে আরো নতুন পথ দেখাতে পারে, এবং একটা সুলতান আলোকিত পৃথিবী যদি করতে পারে, আমরা কেন সুলতানকে ব্যবহার করছি না প্রতিটি ক্ষেত্রে? খুব ভালো বলেছেন যে কেন ব্যবহার করছি না, মানে SM সুলতানের কাজ নিয়ে সেগুলো একটু ব্যাখ্যা দেয়া, এবং তিনি এই কাজের মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন, এবং আপনি যেহেতু তার সান্নিধ্য পেয়েছেন, তার যে ফিলোসফি
এবং মুক্তিযুদ্ধে সুলতান, নট এই বিষয়গুলো নিয়ে আমরা একদিন শুধু একটা এপিসোড করতে শুধু চাই। আরেকটা ব্যাপার আমি শুধু রাজুকে বলবো যে আরেকটা বিষয়, যেহেতু সুলতানের সবচেয়ে বড় ফিলোসফি শিশু স্বর্গ নামে তিনি যে প্রতিষ্ঠানের স্বপ্ন দেখতেন, স্বর্গ মানে কি? সবচেয়ে নিরাপদ জায়গা। স্বর্গ মানে সবচেয়ে নিরাপদ জায়গা। তো শিশু সবচেয়ে নিরাপদ থাকবে। শিশু মানে সেখানে শুধু বড় লোকের শিশু না, শিশু মানে শুধু মধ্যবিত্তের শিশু না, শিশু মানে সামগ্রিক পৃথিবীর শিশু, সব শিশু। এই যে অসাধারণ একটা ভাবনা, এই যে ভাবনাটা, ওই ভাবনাটাই যদি আমরা গ্রহণ করতে পারি, আর শিশু যদি সত্যিকার অর্থে স্বর্গে থাকে, তাহলে সেই দেশ স্বর্গে থাকতে বাধ্য। রাজু, খুব ভালো লাগলো। আমরা সুলতানকে নিয়ে একটা এপিসোড, কেন দীর্ঘ এপিসোড করতে পারি, এবং এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। ওকে কচি ভাই, আপনি ভালো থাকবেন, মানে সব সময় আপনি সুস্থ থাকবেন। আপনাকে আমাদের দরকার, এবং কি বলা যায় যে আমার মনে হয় যে আপনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। আমি মনে করি যে সবার কাছ থেকে মানুষ সবকিছু পেতে চাই। রাজুও যেন এইরকম অনুষ্ঠানের মাধ্যমে আমার মতন যারা সচেতনভাবে কাজ করছে নানা জায়গায়, এরকম অজস্র লোক আছে, তাদের সঙ্গে জনগণের যোগাযোগ তৈরি করে দেবে রাজু, এবং আমাদের যে ভাবনা, সেই ভাবনাটি প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ যে লক্ষ্যে তৈরি হয়েছে, সে লক্ষ্য পূরণ হবে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন।